নমস্কার। লক্ষ্মী ছাপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে দীপকে ওর কাকিমা ওপরে কফি দিতে গেছিল, কিন্তু এসে নিচে দীপ দীপ করে ডাকছে। চুন্নিরা বলছে কি হলো, দীপ মানে দাদাভাই তো ওপরেই গেল, বলে না তো ওপরে নেই। তো এবার সবাই চিন্তায় পড়ে যায়, তাহলে কোথায় গেল এত রাত্রে, একটু আগেই তো বাড়ি ফিরলো। এবার এদিক এদিক সেদিক সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয়। ওদিকে দেখা যাচ্ছে ইনকার ঘরে রনিত, মানে রনিত অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছে যে সেই কোডটা কিভাবে কাজ করবে, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। তো এইভাবে ব্যাংক থেকে টাকা চলে আসবে, কেউ ধরতেও পারবে না। তখন বলছে দেখো তোমাকে একটা ম্যাজিক দেখায়। এই বলে ইনকার ওই মানে বিদেশি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেটাতে আপাতত জিরো ব্যালেন্স আছে। তো সেটাতে অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যেই মানে অ্যামাউন্ট ঢুকতে শুরু হচ্ছে, আর অ্যামাউন্টের সংখ্যা বেড়েই যাচ্ছে, লাখে কোটিতে মানে বেড়েই চলে যাচ্ছে। তো এই সমস্ত জিনিস দেখে তো মানে অবাক আর কি রনিত, যে এসব কী করে হচ্ছে। তো ইনকা বলছে ম্যাজিক, এটা হচ্ছে কোডটার ম্যাজিক। তো এটা নাকি ওরা যখন ইউনিভার্সিটিতে পড়তো দীপ আর ইনকা একসাথে, তখনই নাকি দীপ এই ব্যাপারটা বানিয়ে ফেলেছিল। তো সেটাই ভালো করে রনিতকে বোঝায় যে সেটার কাজ করা শুরু করে দিয়েছে ইনকা, আর সেটারই কমিশন ঢুকছে নাকি ওর ইয়েতে অ্যাকাউন্টে। তো যাই হোক, এবার রনিতের দেখে তো খুবই ভালো লাগে, কারণ টাকা পয়সার ব্যাপার বলে কথা, এত এত টাকা দেখে ও এমনিতেই অবাক। আর ওদিকে দেখা যাচ্ছে যে ঝাঁপিও এদিক সেদিক সব জায়গায় খোঁজে, ওদিকে কাঁসাই চূর্ণি সবাই মিলে খুঁজছে, কিন্তু পুরো বাড়িতে দীপকে খুঁজে পাচ্ছে না। তখন মানে ঝাঁপি বলছে যে আমি ওর মুখ চোখ দেখেই বুঝেছিলাম যে নিশ্চয়ই ও ঠিক নেই, মানে চিন্তায় পড়ে গেছে, দীপকে খুঁজে পাচ্ছে না, কারণ সেই সারাদিন ছিল না, আবার সন্ধ্যেবেলা ঢুকেছে, আবার একটু এখন দেখছে বাড়িতে নেই, তাহলে কোথায় গেল। কাসাই বলছে যে মা এত কষ্টে তোকে ভালোবাসতে শুরু করেছিল, এবার যখন দেখবে যে ছেলে বাড়ি নাই, ভাববে তুই ডিভোর্সের জন্য চাপ দিলি, তাই ছেলে বাড়ি থেকে চলে গেল, এবার তো তোকে দোষ দেবে। তো বলে তুমি চিন্তা করো না কাসাইদি, আমি তোমার দাদাভাইকে ঠিক খুঁজে আনবো। এবার ঝাঁপে ঠিক করেছে এখনই ওকে খুঁজতে বেরাবে, বলছে এত রাত্রে তুই একা যাবি, বলে ছেলেটা বাইরে গুমড়ে গুমড়ে মরবে, আর আমি ঘরে বাড়িতে বসে ফ্যানের হাওয়া খাবো, এটা হতে পারে না। এই বলে ঝাঁপি বেরোচ্ছে, কাসাই আর চুনি বলছে আমিও যাবো, তো মানে আমরাও যাবো চল। বলে না তোমরা বাড়িতেই থাকো, আমি একাই যাবো। এই বলে ঝাঁপি বেরিয়ে পড়ে। এদিকে রনিত জিজ্ঞাসা করছে ইনকাকে যে এই লুফোল ব্যাপারটা কি। তখন ইনকা একটা বোর্ডের মধ্যে তাকে বোঝাচ্ছে যে তুমি যে মুদির দোকানে ধরো জিনিস কিনতে গেছো, সেখানে বিল হয়েছে 60 টাকা, মানে 83 পয়সা বা এরকম কিছু একটা, তো তুমি তাকে কত দেবে? 61 টাকা। তো এই যে তুমি বাড়তি 13 পয়সা বা 14 পয়সা যেটাই হোক সেটা তুমি দিলে, সেটা কি তুমি রিটার্ন চাইবে? চাও না। আর ধরো আরেকটা দোকানে তুমি জিনিস কিনতে গেছো, 60 টাকা 8 পয়সা বিল হয়েছে, তো সেখানে তুমি ধরো 60 টাকা দেবে, দোকানদারও তোমার কাছে 8 পয়সা চাইবে না, তুমিও দেবে না। মানে 50 পয়সার নিচে যে পয়সার হিসেবগুলো, সেগুলো কিন্তু কেউ রাখে না, বা সেগুলো কোনোভাবে অডিটও হয় না, আর সেগুলো কেউ কারো কাছে চায়ও না, আর সেগুলোর হিসেবও কখনো কেউ চায় না আর কি। তো সেই সমস্ত টাকাগুলো জমা হচ্ছে, সেই সমস্ত টাকাগুলো ব্যাংকের কোনো একটা সেক্টরে গিয়ে জমা হচ্ছে, যেটার টাকার হিসেব কিন্তু কেউ কখনো রাখে না, সেটা কিন্তু চোখের আড়ালে, সেটা নাকি কখনো অডিট হয় না। তো সেই সমস্ত টাকাগুলো মানে আমাদের দেশের জনগণ যদি 130 কোটি হয়, তার মধ্যে 60-70 কোটি মানুষ তো রেগুলার এরকমটা করছে। তো সেই পয়সার হিসেবগুলো, সেই পয়সার যে রেগুলার অতগুলো মানুষের 60-70 কোটি মানুষের এই পয়সার হিসেবের টাকাগুলো যারা এই 40 পয়সা 30 পয়সা 25 পয়সার এগুলোর কোনো হিসেবই রাখে না, নেগলিজেবল করে, সেগুলো টাকা জমতে জমতে কত টাকা হবে? তো রনিত বলছে সে তো কয়েকশো কোটি টাকা। বলে হ্যাঁ, সেই টাকাগুলো সব এই সফটওয়্যারটার মাধ্যমে চলে আসছে অ্যাকাউন্টে। তাই বলছে যেই টাকার কোনো হিসেব নেই, কোনো কিছু নেই। আর এই সফটওয়্যারটা বানিয়েছিল দীপ্তার্ঘ সরকার। ও ব্যাংক অথরিটিকে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছিল যে তাদের কোণে মানে এত এত টাকা মানে জমা হচ্ছে, কিন্তু যেটার কোনো হিসেব নেই, এটাই ও দেখাতে চেয়েছিল। কিন্তু যাই হোক, সেই কাজটা করে ওঠা হয়নি। তো এই সফটওয়্যারটাকে, এই কোডটাকে ও লুকিয়ে রেখেছিল। কিন্তু আমি তো এত বছর ধরে এই কোডটা নেওয়ার জন্য, এই কোডটা পাওয়ার জন্যই এত বছর ধরে মানে ওর পেছন পেছন ঘুরেছি, ওর বাড়িতে থেকেছি, এত অপমান সহ্য করেছি শুধুমাত্র এটা পাওয়ার জন্যে। তবে আজকে আমি সাকসেসফুল, আজকে আমি করে উঠতে পেরেছি, এটার দ্বারা আমি অনেক বড়লোক হয়ে যাব, অনেক। তাই বলছো রিচ হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো রনিত তো দেখছে যে টাকার সংখ্যা বেড়েই চলেছে, রনিতের তো আর লোভ ধরে না, এরকম একটা ব্যাপার। তো ইনকা বলছে কিন্তু একটা সমস্যা আছে, যে এই কোডটা কিন্তু ওয়ান টাইম ইউজের জন্য, কোনোভাবে যদি শাটডাউন হয়ে যায়, তাহলে কিন্তু এই কোডটাকে আর কেউ মানে ইউজ করতে পারবে না, এটা নিজে নিজেই নাকি ডিস্ট্রয় হয়ে যাবে, তাই বলছে। তো বলছে যে ঠিক আছে, তাও কোনো অসুবিধে নেই, কারণ এই কোডটা ডিস্ট্রয় হতে হতে অলরেডি আমরা অনেক রিচ হয়ে যাব। তাই বলছে যে এখানে ঝাঁপি বা দ্বীপ কেউই কিছু করে উঠতে পারবে না। এদিকে দেখা যাচ্ছে দীপ একটা ফাঁকা জায়গাতে বসে ড্রিঙ্ক করছে, আর ঝাঁপি মানে ঝাঁপির সাথে কাটানো মুহূর্তগুলো বলতে, ঝাঁপি যতবার ওর বিপদের পাশে দাঁড়িয়েছে, সমস্ত কথাগুলো ভাবছে। আর
শেষে ওর ওই ডিভোর্সের ব্যাপারটা যেটা দীপকে আঘাত করেছে আর কি, সেই ব্যাপারটাও ভাবছে। তাই বলছে যে আমার আর তোকে ভালোবাসার কথা বলা হলো না, তার আগে আমাদের পথ আলাদা হয়ে গেল। তো দেখা যাচ্ছে দীপ খুব কষ্ট পাচ্ছে, তাই বারবার করে বলছে যে খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, আর বলছে আর ড্রিঙ্ক করছে। আর বলছে যে যাই হোক, যা করেছি তোকে ভালোবেসে করেছি, আমি আরেকটু কিছুদিন অপেক্ষা করে গেলেই পারতাম, এই এফএসটা জয়েন না করলেই পারতাম, তাহলে তো আর বাধা দেওয়ার কেউ থাকতো না। কিন্তু কি আর করা যাবে, কিছু তো করার নেই। যাকগে, যা করেছি তোকে ভালোবেসে করেছি, আমি আমার ভালোবাসার কথা বলে তোর বিপদ বাড়াতে চাই না, এইসব কথা বলে যাচ্ছে। এবার ভাবছে বাকি জীবনটা ঝাঁপিকে ছাড়াই কাটাতে হবে, তাই কিভাবে কাটাবে তাই ভাবছে। এবার মনের দুঃখে ও মানে গিটার বাজাচ্ছে আর গান করছে, আর ওদিকে ঝাঁপি স্কুটি নিয়ে চলে আসছে দীপকে খুঁজতে খুঁজতে। এবার দেখা যাচ্ছে ঝাঁপি খুঁজছে এদিক সেদিক, একে তাকে জিজ্ঞাসা করছে। এবার খুঁজতে খুঁজতে ওদিকে দীপ গাইতে গাইতে মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে, আর ঝাঁপি খুঁজতে খুঁজতে দীপকে পেয়ে গেছে। তো স্কুটিটা থামিয়েই দীপকে বলছে যে সবাই তোমাকে বাড়িতে খুঁজে খুঁজে মরছে, চিন্তা করছে, আর তুমি এখানে একটা নির্জন জায়গাতে আগুন ধরিয়ে বসে রয়েছো, তাই বলছে। এদিকে এবার দীপ মানে ঝাঁপি বলছে কি ব্যাপার, তুমি মদ খেয়েছো কেন, তুমি এখানে একা একা লুকিয়ে লুকিয়ে বসে মদ খাচ্ছ কেন, কিসের কষ্ট তোমার, তাই বলছে। তো বলছে যে তুই যা এখান থেকে, অনেক রাত হয়েছে, বাড়ি যা। বলে না, আমি যাব না, তুমি আগে বলো তোমার কিসের কষ্ট, আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, সেই জন্য তুমি কষ্ট পাচ্ছ, তাই তো। তো দীপ তো এড়িয়ে যাচ্ছে, বলছে যে আমি ডিভোর্স দিয়েছি তো আবার কষ্ট পাবো কেন, এসব ফালতু কথা বলিস না, যা বাড়ি যা। বলে না, আমি পরিষ্কার বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো, আর যেহেতু ডিভোর্স দিয়েছো তাই তুমি কষ্ট পাচ্ছ, তুমি থাকতে পারছো না, তাই তুমি এখানে এসে ড্রিঙ্ক করছো, তাই বলছে। দীপ বলছে এখন এসব কথা বলে কি লাভ, ডিভোর্সটা তো হয়ে গেছে আমাদের, তাই না, আর কি কিছু করার আছে, করার নাই, ডিভোর্সটা তো হয়ে গেছে, তাই বলছে। যে ডিভোর্স দেওয়ার পর এখানে দেখতে এসেছিস যে আমি কতটা দেবদাস হয়ে ঘুরছি। তো ঝাঁপিও ওরকম, ঝাঁপি বলছে একদম ফালতু কথা বলবে না, যে তুমি কোনোদিনও নিজের ভালোবাসার কথা আমাকে বলনি, ডিভোর্স পেপারে নিজে সাইন করেছো, আর এখানে এসে তুমি ড্রিঙ্ক করছো লুকিয়ে লুকিয়ে, এখানে তুমি এইভাবে তুমি কত তর পাবে আমাকে, তাই বলছে। দীপ তাই বলছে যে আমি মদ খাই মরে যাই, তোর তাতে কি। তখন বালাই ষাট বলে মুখে হাত দিয়ে বলছে যে তুমি আর কখনো এরকম কথা বলবে না, ঝাঁপি। দীপ তখন ঝাঁপির দিকে তাকিয়ে আছে। দীপ বলছে ডিভোর্স পেপারটা তো তুই এনেছিলি আমার থেকে মুক্তি পাওয়ার জন্য, পেয়ে গেছিস। বলে ভালো করেছি এনেছি, তারপরে তুমি সই কেন করবে, তাই বলছে। যে তুমি মুখ ফুটে এখনো কেন আমাকে ভালোবাসার কথাটা বলছো না, কিসে বাধা তোমার। ঝাঁপি বলছে আমি এই আগুনে হাত রাখবো, তোমার মুখ থেকে শুনেই ছাড়বো যে তুমি আমাকে ভালোবাসো কিনা, ভালোবাসার কথা শুনেই ছাড়বো। বলে কি করছিসটা কি, ঝাঁপি। ঝাঁপিকে টেনে নিচ্ছে। ঝাঁপি বলছে আমি মরি আমি বাঁচি তো তাতে তোমার কি। তো দীপ তাকিয়ে আছে ঝাঁপির দিকে, মনে মনে বলছে আমার যে কি সেটা আমি তোকে কি করে বোঝাবো। বলছে তবে তোকে ভালোবাসার কথা না বলতে পারলেও দূর থেকে তোকে আগলে রাখবো, এইটুকু করলেও আমার শান্তি। তো এবার এই কথা কাটাকাটি হতে হতে বৃষ্টি চলে আসে হঠাৎ করে, আর মেঘ গর্জাচ্ছে, তখন ঝাঁপি দীপকে জড়িয়ে ধরে, তো দীপও ঝাঁপিকে জড়িয়ে ধরে। এবার বৃষ্টি চলে আসে, দুজনেই ভিজে যায়। তো দেখছে ঝাঁপি না কাছাকাছি এসে পড়ছে, তো ঝাঁপি দূরে চলে যাচ্ছে। তখন ঝাঁপির ওড়নাটা দীপের হাতের ঘড়িতে আটকে যায়। এবার মানে দীপ মানে ওই ঘড়িটা ছাড়া মানে ওড়নাটা ছাড়াতে যাবে, তখন দুজনে আবার কাছাকাছি যায়। দীপ তখন ঝাঁপের কাছাকাছি আসতে গেলে ফট করে দীপের নজর যায় যে উল্টো দিকেই ওই এএফএস এর কিছু দল তাদের লক্ষ্য করছে, কারণ ওই চিফ বলেই দিয়েছিল যে এবার থেকে আপনার উপরে সবসময় আমার লোকের নজর থাকবে। তো সেই ব্যাপারটা দীপ দেখতে পেয়ে যায়, আর ঝাঁপিকে তখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো মনে মনে বলছে তো নিশ্চয়ই লেগেছে ঝাঁপি, কিন্তু তোকে বড় আঘাত থেকে মানে বড় ক্ষতির থেকে বাঁচাতে গেলে এই ছোট্ট আঘাতটা আমাকে দিতেই হতো, আমাকে ক্ষমা করিস, তাই বলছে। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো অপেক্ষায় থেকেও পরের দিনের পর্বে রিভিউ পাওয়ার জন্য। আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবেন, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বে রিভিউ এ পর্যন্তই, টাটা।